আজকেও চলো করি নাই, রাত্রে করবো। চলো আমরা শুরু করি। বলছিলাম এই দুইটা লাইন, হ্যাং দ্য সলিউশন 30 থেকে 45 সেন্টিমিটার অ্যাবভ থাকতে হবে। বেশি উঁচায় না, বেশি উঁচায় দিলে মানে ঝুলা বেশি উপরে যদি ঝুলায় রাখা হয়, মানে 30 থেকে 45 সেন্টিমিটার অ্যাবভ থাকবে আর কি, বা 12 থেকে 18 ইঞ্চি। ঠিক আছে? এটা কারণটা হলো বেশি উঁচায় রাখলে গ্রাভিটির কারণে দ্রুত ওই ইনার ক্যানেলে সলিউশনে ঢুকে যায়। এটা আবার মাসল ক্র্যাম্পিং মানে সিভিয়ার পেইন করে। এটা এই কারণে বেশি উঁচু উঠাইতে হয় না। একটু দাঁড়াও। যেটা বলতে চাচ্ছিলাম যে বেশি উঁচায় উঠাইতে হয় না হলো গ্র্যাভিটির কারণে দ্রুত নেমে যায়, মানে দ্রুত শেষ হয়ে যায়। এটা আবার সিভিয়ার ক্র্যাম্পিং এর জন্য দায়ী। হ্যাঁ, তো এটা একটু মাথায় রাখতে হবে। এবং আহ, এই অ্যানাল ক্যানেল দিয়ে যে টিউবের যে নলটা, এটা কিন্তু 3 থেকে 4 ইঞ্চির বেশি না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এটা আসে প্রায়। এবং ডেলিভার দ্য ফ্লুইড ওভার 5 থেকে 10 মিনিট। ইফ ক্র্যাম্পিং অকার্স স্টপ ইট ফর 30 সেকেন্ড। এটা দেওয়ার সময় যদি ক্র্যাম্পিং করে, ব্যথা করে, তাহলে 30 সেকেন্ড মধ্যে একটু অফ রাখলেই হয়। দেন স্লো দ্য স্পিড। এটা ক্র্যাম্পিংটা মূলত ওভার স্পিডের কারণে হয়, দ্রুত বেশি চলে যায় এই জন্য। হ্যাভ দ্য ক্লায়েন্ট রিটেইন দ্য সলিউশন আনটিল আর্জ টু ডিফিকেট বিকাম স্ট্রং। পেশেন্টকে ইনফর্ম করতে হবে যে মানে সর্বোচ্চ চেষ্টা করা যতক্ষণ পর্যন্ত ধরা রাখা যায়। তারপর মনিটর ফর অ্যাবডোমিনাল ক্র্যাম্পস, নাউসিয়া, ডিজিনেস অর ব্র্যাডিকার্ডিয়া। ইয়েস, এখানে দেখো অনেকগুলোই প্রবলেম, ক্র্যাম্প আছে, নাউসিয়া আছে, ডিজিনেস আছে, বাট কোনটা বেশি ডেডলি মনে হয়, মানে কোনটা বেশি থ্রেটেনিং? ব্র্যাডিকার্ডিয়া। এই জায়গাটাই মূলত কোশ্চেনটা হয়, ব্র্যাডিকার্ডিয়া হয় একটা চান্স থাকে, কারণ আমাদের অ্যানাল ক্যানেলের এখানে ভেগাস নার্ভের এন্ডিং থেকে ভেগাস নার্ভ শেষ হয়, এই জন্য এই টিউব ঢুকানোর সময় স্টিমুলেট হয় ভেগাস নার্ভ। ভেগাস নার্ভ কজেস ব্র্যাডিকার্ডিয়া, সিম্পল। দেখি কোনো কিছু বাকি রাখছে কি। এই যে ভেগাস নার্ভ, ঠিক আছে, অ্যানাল ক্যানেলের এখান এখান দিয়ে ঢুকে। এই যে এনেমা, বিভিন্ন টাইপের অনেক অনেক আধুনিক যুগের এনেমা আসছে, যে এগুলো এনেমা ডিউরিং এনেমা ডিরেক্ট ইন দ্য টিউব। ও আচ্ছা, এনেমা দেওয়ার সময় এনেমাটা কিন্তু মানে আমাদের নাভি বরাবর উপরের দিকে দিতে হবে। আই রিপিট, এনেমাটা দেওয়ার সময় মিডিয়ালি ল্যাটারালি না, একদম নাভি বরাবর উপর দিকে, টিউবটা উপরের দিকে ঢুকাইতে হবে, যাতে ইন্টেস্টাইনাল পারফোরেশন না ঘটে। এটা কিন্তু এটাও আসে কোশ্চেনে। আর সাপোজিটরি দেওয়ার সিস্টেমে যে দেখো, তোমার ইন্ডেক্স ফিঙ্গার আর বাচ্চাদের ক্ষেত্রে লিটল ফিঙ্গার, হ্যাঁ, এই জিনিসটা আসে দেওয়ার সময়, ওই টিউব দেওয়ার সময় আম্বিলিকাস বরাবর, নাভি বরাবর উপরের দিকে দিতে হবে, আশেপাশে না। এবার আসলে রিটেনশন এনেমা, মিনারেল ওয়েল, অলিভ ওয়েল, or cotton cotton seed oil, or commercial preparation such as sodium phosphate, ফ্লিট এনেমা, বা প্রোক্টোলাইসিস এনেমা এটসেট্রা, অনেক কিছু অনেক টাইপের মানে আছে। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে না, আচ্ছা একটু পরে বলতেছি। তারপরে আসলে কি হয়, রিটেনশন হেল্পস টু লুব্রিকেট অর সফটেন হার্ড
স্টুল মাস টু ফ্যাসিলিটেট ডিফিকেশন, administer 100 থেকে 200 150 থেকে 200 ml prepared solution, instruct to retain the solution for at least 30 minutes for full effect. এই যে সাপোজিটরি দেয় না, মানে গ্লিসারিন সাপোজিটরি অ্যাজ এ এনেমা হিসেবে, হুম। তো সাধারণত পজিশনটা হতে হবে সিমস বা লেফট ল্যাটারাল। আর এটা দেওয়ার সময় আঙুল দিয়ে যেহেতু দিতে হয় সাপোজিটরিটা, এটা আঙুলটা 1 ইঞ্চি, সর্বোচ্চ অ্যাডাল্টদের ক্ষেত্রে 1 ইঞ্চি। আই রিপিট, আঙুল দিয়ে যখন দিবে, আঙুল যদি এনাল ক্যানালের ভিতরে ঢুকাইতে হয় তাহলে 1 ইঞ্চি সর্বোচ্চ ফর অ্যাডাল্ট। আর বাচ্চাদের ক্ষেত্রে হাফ থেকে 1, তবে বিশেষ জায়গায় আমি হাফ ইঞ্চি পাইছি ফর চাইল্ড। বাচ্চাদের ক্ষেত্রে হাফ ইঞ্চি শুড বি মোর অ্যাপ্রোপ্রিয়েট। হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চি বলা হয়েছে, বাট হাফ ইঞ্চিটা বেশি পাইছি, হাফ ইঞ্চি, কারণ বাচ্চাদের ইয়ে কিন্তু ছোট, ঠিক আছে, মাথায় রাখতে হবে। এবার আসি হলো এনজি টিউব। আমরা জানি এনজি টিউবের মোটামুটি যে ফিডিং, গ্যাস্ট্রিক ডিকম্প্রেশন মানে গ্যাস্ট্রিক অ্যানালাইসিস এটসেট্রাতে খুবই ব্যবহৃত হয়। তারপরে আসি হলো টাইপ কি, একটা হলো লিভাইন টিউব আর একটা হলো সালেম সাম্প টিউব। দুইটাই অনেকবার আসে। এই লিভাইন টিউবকে রাইস টিউবও বলা হয়, এই যেটা আমরা বলি আর কি হসপিটালে। লিভাইন টিউবকে রাইস টিউবও বলা হয়, রাইলস, RYLES, রাইলস। এটা সিঙ্গেল লুমেন নন ভেন্টেড, সাধারণত একপাক্ষিক, খালি যাবেই। এই যে লিভাইন টিউব এটা সিঙ্গেল লুমেন নন ভেন্টেড, আর সালেম টিউব হলো ডাবল লুমেন ভেন্টেড। সালেম টিউবের একটা সুবিধা হলো এটাতে যেমন কিছু পুশ করা যায়, আবার কিছু টেনে বেরও করে নিয়ে আসা যায়। এটা হলো সালেম সাম টিউবের একটা বৈশিষ্ট্য। বিশেষ করে তোমার কন্টিনিউয়াস সাকশনের ক্ষেত্রে এই সালেম সাম টিউবটা ব্যবহার, এই যে দেখো, এটা হলো এটা আমরা সবাই চিনি, এটা হলো লিভাইন টিউব বা সালেম, এটা হলো লিভাইন টিউব বা ডাইলস টিউব, এটা হলো সালেম সাম টিউব। দেখো এই সালেম সাম টিউবের টিউবটা যায় একটা, বাট এর ভিতরে আরেকটা আরেকটা ইয়ে থাকে। যখন কোনো কিছু খাবার দিতে হবে তখন এই যে এই পাশটা ওপেন করা হয়, আর এই যে এই পাশটা দেখো না, এটা কন্টিনিউয়াস সাকশন করতে থাকে, ঠিক আছে, মানে দ্বি দ্বি চ্যানেল বাই চ্যানেলের মতো অনেকটা। টু টাইপস অফ এনজি টিউবস আর, একটা হলো রাইলস, একটা হলো লিভাইন। রাইলস হ্যাজ এ ক্লোজড ব্যারিয়াম ফিল্ড আপ while the Levine has an open tip. Both catheters are provided with two pairs of opposed eyes and full-length intramural barium line. জায়গাটা দরকার নেই এত কিছু হাবিজাবি। সালেম সাম টিউবের এরা একটা ইয়ে কি করে, মিউকোসাল এক্সকোরিয়েশন আলসারেশন উইথ প্রলং সাকশন। এই সালেম সাম টিউব দিয়ে যেহেতু এই সাকশনের কাজ করা হয়, এটা কি করে, ওই যে গ্যাস্ট্রিক কন্টেন্ট সব উঠায় নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে দেখা যায় মানে অল টাইম সাকশন করতে থাকে, মিউকাসটা একটু ছিলে ছিলে যায় বা একটু ঘা ঘা হয়ে যায় ইন্টারনাল লেয়ার, বুঝছো। আর এনজি টিউব আমরা কিভাবে পড়াই, নাস থেকে ইয়ারলোব, দেন আপ টু জাইফয়েড প্রসেস। এগুলো থেকে জিভয়েড প্রসেস। হ্যাঁ, ইয়ারলোব থেকে, সরি, নোজ টু ইয়ারলোব, দেন জাইফয়েড প্রসেস পর্যন্ত। হ্যাঁ, এটা হলো, জানি এটা আমরা সবাই মোটামুটি, তাও একটু বলে দিলাম। চলো আমরা একটু দেখি প্রসিডিউর কি, এক্সপ্লেইন পারপোজ এন্ড প্রসিডিউর, পজিশন পেশেন্ট সেমি টু হাই পাউলার, measure the tube NEX মানে নোজ, ইয়ারলোব এন্ড জাইফয়েড মেজারমেন্ট পর্যন্ত। insert the lubricated tube into the most patient nostril, এখানে lubricated tube, no petroleum jelly, ঠিক আছে। provide sieves of water if permitted to facilitate swallowing. initially extend the neck slightly, সাধারণত একটু গলাটা একটু এক্সটেন্ড করলে ভালো হয়। যে সেকেন্ড গিলে দেয়। ওই তো লুব্রিকেটিং জেলি আর কি। When the tube is just above oropharynx, instruct patient to bend chin
forward if possible. The stylet should be left in place until X-ray verification done. মানে যতটুকু ঢুকাইছে অতটুকু ঢুকানোর পরে মানে মানে টেপ লাগায় রেখে দিতে হয়, মানে ফাইনাল ডান করতে হয় না যতক্ষণ পর্যন্ত এক্সরে কনফার্ম দ্বারা না হয়। কনফার্ম পজিশন বাই এক্সরে, দেখো চেকিং পিএইচ অফ দি অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্টস, দেখো সবগুলা দিয়েই কিন্তু কনফার্ম করা যায়, বাট মোস্ট অ্যাকুরেট হলো এক্সরে, ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রায় কোশ্চেন পাইছি। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হলো এক্সরে, দেন হলো পিএইচ অ্যাসপিরেশন এবং গ্যাস্ট্রিক অ্যাসপিরেট, ওই যে লিটমাস টেস্ট করে দেখা যায় গ্যাস্ট্রিকেরই। তবে সবচেয়ে অ্যাকুরেট হলো এক্সরে, কোশ্চেনে অনেক পাইছি এটা। এনজিও প্লেসমেন্ট কিভাবে আমরা কনফার্ম হবো যে সঠিক জায়গায় গেছে? Need X-ray soon after insertion. Also with suspected dislodgement and repositioning. Need aspiration of gastric contents and pH checking before each feeding. Yes, যাতে করে এটা কি ডিসপ্লেসমেন্ট হয়ে গেলে না সেটা বোঝা যাবে। Gastric influx checking বা pumping 10 to 30 ml of air and auscultating for pushing out not acceptable method anymore. Yes, যেটা আমরা বাংলাদেশ করি। আর বাংলাদেশে দিয়ে ওই 10 থেকে 30 ml এয়ার জোরে মারি তারপরে স্টেজে যদি শুনি সাউন্ড ঠিক আছে কিনা, এটা কিন্তু নট অ্যাকসেপ্টেবল। এটা আমাদের ইন্ডিয়াতেও হয়, এটা নাকি ইন্ডিয়াতেও হয়, বাট এটা অ্যানক্লেক্স পয়েন্ট অফ থেকে নো, সবচেয়ে বেস্ট হয় এক্সট্রা। এবং যতক্ষণ না পর্যন্ত এক্সট্রা দ্বারা কনফার্ম হওয়া যায় যে এটা ঠিক জায়গায় বসছে কিনা, তখন পর্যন্ত ইনকমপ্লিট। হ্যাঁ, মার্ক দ্য এক্সিট পয়েন্ট টু আইডেন্টিফাই টিউব ডিসলজমেন্ট। এই যে গ্যাস্ট্রিক পিএইচ কিভাবে, এই যে লিটমাস টেস্ট গ্যাস্ট্রিক। এবার আসলে নার্সিং কেয়ার, অনেক কোশ্চেন হয় এখান থেকে, নার্সিং কেয়ার থেকে। মনিটর ফাংশন অফ the system and ensure patency. Assess for abdominal discomfort by distension, nausea vomiting, little or no drainage. Turn patient side to side if no drainage properly. ওই জন্য অনেক সময় মানে অবস্ট্রাক্টেড হয়ে থাকে খাবার দাবারে টিউবের ভিতরে, এই জন্য একটু মাঝে মাঝে সাইড পজিশনটা চেঞ্জ করে দেওয়া হয়। Provide measure to ensure maximal comfort, frequent mouth care. If allowed, provide hard candy or gum to stimulate salivation and prevent dryness. Elevate head of bed 30 to 45 degrees during and for 1 to 2 hours after the feeding. Prevent reflux. Monitor maintain fluid electrolyte balance. আচ্ছা, আমাদের এই যে সালেম সাম্প টিউবে আমরা বলছিলাম যে সালেম সাম্প টিউবে এই টিউব সাকশনও করা যায়, যে টিউবে সাকশন করা যায় সেটাই হলো সালেম সাম্প। এই যেটা এই টিউব দিয়ে কন্টিনিউয়াসলি গ্যাস্ট্রিকের পিএইচ মানে বের করে নিয়ে আসা হয় বা গ্যাস্ট্রিক কন্টেন্ট উঠায় নিয়ে আসা যায়, কন্টিনিউয়াস সাকশন চলতে থাকে এটাতে। সেক্ষেত্রে আমরা কোন ধরনের ইলেকট্রোলাইট আমরা পেশেন্টের চেক করতে পারি, একটা আইডিয়া বলো তো, একটু মাথা খাটো, যদিও প্রশ্নটা সরাসরি করা হয়নি। আমরা এই সালেম সাব টিউব দিয়েই তো এই সাকশন একটা বিষয় থাকে, এই সাকশন দিতে গেলে কোন ধরনের মানে ইলেকট্রোলাইট শর্ট পড়তে পারে? সোডিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম। বলো। হাইপোক্যালেমিয়া হতে পারে। ফসফরাস। আবার বলি, প্রশ্নটা শুনো। পটাশিয়াম। সোডিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, কোন এই সাকশনের ফলে কোন মানে কোন ইলেকট্রোলাইটের মানে অভাব বা ডেফিসিট হতে পারে? অবশ্যই পটাশিয়াম, কারণ গ্যাস্ট্রিক কন্টেন্ট মানে সরি আমাদের জিআই সিস্টেম সবচেয়ে বেশি থাকে ইন্টেস্টাইনে পটাশিয়াম।
বাট টোটাল গ্যাস্ট্রিক সিস্টেমে পটাশিয়ামের উপস্থিতি থাকে, সবচেয়ে বেশি থাকে ইন্টেস্টাইন, সবচেয়ে বেশি। ঠিক আছে, বোথ আপার এবং লোয়ার জিআইতেই কিন্তু পটাশিয়াম থাকে, হ্যাঁ ভালো থাকে। এই জন্য দেখবা ডায়রিয়া যখন হয় সবার আগে জিজ্ঞাসা করে পেশেন্ট বাথরুম করছে মানে পেশাব করছে কিনা। ঠিক আছে, হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়া থাকলে কিন্তু মানে পটাশিয়াম কমে গেলে সোডিয়াম বেড়ে যায়, সোডিয়াম বেড়ে গেলে পটাশিয়াম কমে যায়, ভাইস ভার্সা সম্ভব। ইওয়াল টিউব ইউজ ফর গ্যাস্ট্রিক। এই টিউবটা অনেকের কাছে হয়তো যারা আত্মহত্যার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে খুবই পরিচিত একটা টিউব। গ্যাস্ট্রিক লেভেজ, ইউজড ফর গ্যাস্ট্রিক লেভেজ। সাধারণত পয়জনাস পেশেন্টদের এটা খুবই কমনলি ব্যবহার করা হয়, এবং এই টিউবের একটা প্রবলেম হলো যে তোমার এটা অ্যাসপাইরেশন অ্যারিথমি এগুলোর জন্য একটু দায়ী, এবং অনেক সময় ইয়ো এই টিউব ঢুকাতে যায় সরি স্টোমাকও পারফোরেট করে ফেলে। এবার আসলে ইন্টেস্টাইনাল টিউব, এটা সাধারণত লং টিউব। ইন্টেস্টাইনাল টিউব গুলা একটু দেখাই দিই। ইউআর টিউবের অনেক ইন্টেস্টাইনাল টিউব, এগুলো হলো তোমার সবই কাইন্ড অফ গ্যাস্ট্রিক লেভেজ করতে ব্যবহার করা হয়। মার্কারি ওয়েটেড টিউব টু ফ্যাসিলিটেট ইনসারশন। Indications key intestinal decompression proximal to an obstruction, relief of an obstruction, decompression of postoperative edema at surgical site. এগুলো অনেক হাবিজাবি আছে, অনেক কিছু লেখা, মানে ক্যাটো টিউব সিঙ্গেল লুমেন, হ্যারিস টিউব সিঙ্গেল লুমেন, মিলার অ্যাবট টিউব, তারপর এগুলো অনেক কিছু লেখা আছে, খুব একটা এগুলো তবে প্রয়োজন নাই, ইন্টেস্টিনাল টিউব এগুলো খুব একটা আসে না। Insertion position patient in high Fowler while tube is being passed from nose to stomach. Then place on right side to aid in advancement of the tube from stomach to duodenum. Continuously monitor tube markings. Tape the tube in place only after placement is duodenum is confirmed. এটা খুব একটা প্রয়োজন নাই, না পড়লেও চলবে, সমস্যা নেই। এবার আসলে গ্যাস্ট্রোস্টমি, দেখি কোনো ইয়ে বাকি আছে কিনা ছোটখাটো। এই যে গ্যাস্ট্রিক লেভেজ দেখো, performed with a large before or orogastric tube, bioal tube with water or saline, ওই মানে বিষ খেলে যায় যেটা দেওয়া হয় আর কি। Lavage should be performed within 1 hour of ingestion. Choice for overdose of iron, lithium, alcohol, etc. activated charcoal is preferred in most cases. Yes. কেউ আচ্ছা একটা জিনিস বলে দেই, কেউ যদি কোনো টক্সিক সাবস্টেন্স খেয়ে ফেলে, এটা যদি উইদিন 4 আওয়ার্স হয়, তবে অ্যাক্টিভেটেড চারকোল ইজ দ্য বেস্ট অপশন। আই রিপিট, কেউ যদি এই যে ধরো বিষ খায়, এটা ওষুধ হোক আর যাই হোক, অ্যাক্টিভেটেড চারকোল ইজ দ্য বেস্ট অপশন। অ্যাক্টিভেটেড চারকোল দেওয়া হয় উইদিন 4 আওয়ার্স এর ভিতরে, সবচেয়ে ভালো কাজ করে। এরপরে গেলে এটা অলরেডি অ্যাবজর্ব হয়ে যেত, সেক্ষেত্রে খুব একটা ভালো আশা করে না। অ্যাসপিরেশন precautions should be in place during the procedure, like intubation and suction supplies. Position side lying or head of the bed elevated. এই কমপ্লিকেশন কেউ যেন অলরেডি বলছি, অ্যাসপিরেশন, তারপরে এসোফেজিয়াল আর গ্যাস্ট্রিক পারফোরেশন, অ্যারিথমিয়াস এটসেট্রা। এই যে দেখো ক্যান্টুর টিউব কত বড়, বিশাল বড় এগুলো, অনেক টাইপের সাকশন মাকশন আছে, বুঝছো। আচ্ছা, গ্যাস্ট্রোস্টমি টিউবটা একটু, এটা একটু বলতে তো হবেই, এটা আলাদা, এটা একটু এটা সম্পর্কে একটু বলার আছে। গ্যাস্ট্রোস্টমি টিউবটা হলো কখন দেয়, যখন যারা মুখ দিয়ে খেতে পারে না, ডাইরেক্ট স্টোমাকে যেই টিউবটা ঢুকানো থাকে সেটা হলো গ্যাস্ট্রোস্টমি টিউব। Incision of catheter through an abdominal incision into stomach where it is secured with sutures. Feeding may be bolus, continuous or cyclical, মানে 8 ঘন্টা পর পর বা 16 ঘন্টা পর পর দেওয়া হয়, আর কন্টিনিউয়াস যেটা 24 আওয়ার্স টানায় চলতে থাকে। নার্সিং কেয়ার কি? মেইনটেইন স্কিন ইন্টিগ্রিটি।
এরা মেনটেন স্কিন ইন্টিগ্রিটি অ্যারাউন্ড দ্য স্টোমা, এনশিওর পেটেন্সি অফ দ্য টিউব বিফোর ফিডিং। ইয়েস, অনেক সময় হয় কি তোমার ওই টিউব মানে ব্লক হয়ে থাকে, খাবারে জমে ওই জায়গাটা শক্ত ব্লক হয়ে যায় টিউবের ভিতরে। এটা ভিতরে যদি ব্লক হয়ে যায় তাহলে খাবার দিলে যাবে কিভাবে? এই জন্য অনেক সময় খাবারের আগে একটু ওয়ার্ম ওয়াটার, গরম হালকা একটু গরম পানি দিয়ে, গরম পানি না, আই মিন উষ্ণ গরম পানি দিয়ে প্লাঞ্জার দিয়ে মানে কি বলে এটা, মানে সিরিঞ্জের প্লাঞ্জার টেনে উঠায় নামানো দিলে ওই ক্লগটা ছুটে যায়। ক্লট তো না, আই মিন ক্লগ, ক্লগ। এটা করা হচ্ছে পুশ এন্ড পুল করে সিরিঞ্জের মাধ্যমে করা হয় আর কি। অ্যাসেস ফর রেসিডুয়াল, ইয়েস, এটা ভালো একটা জিনিস। এই যে দেখ, এই টিউবটাকে পেক টিউব বলে, আর এটা বা গ্যাস্ট্রাস টিউব বলা হয়। যাই হোক, এই যে দেখো, ইফ অবস্ট্রাকশন নোটিসড, ট্রাই টু অ্যাসপিরেট উইথ ওয়ার্ম ওয়াটার উইথ এ লার্জ ব্যারেল সিরিঞ্জ উইথ ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন, যেটা মুখে বললাম। পেক টিউব, আফটার পেক টিউব ইনসারশন ইট টেক্স 1 to 2 weeks টু ম্যাচিউর। এই যে স্টোমাকে সরাসরি টিউবটা দেওয়া হয়, এটা ম্যাচিউর হতে প্রায় 1 থেকে 2 সপ্তাহ সময় লাগে। ইফ ইট ইজ ডিসলজড বিফোর 7 days, যদি এটা কোনো কারণে 7 দিনের আগে বের হয়ে আসে বা ছুটে ফুটে যায়, ইট রিকোয়ার্স সার্জিক্যাল রিইনসারশন এগেইন। যদি 1 সপ্তাহের ভিতরে এটা কোনোভাবেই ছুটে উঠে বা কোনো ডিসপ্লেসমেন্ট হোক, যে কোনো কারণে যেভাবে হোক না কেন, এটা যদি না লাগে বা না লাগানো যায়, তাহলে এটা সার্জিক্যালি ইনসার্ট করতে হবে। ইফ ডিসপ্লেসমেন্ট occurs after the first week, it could be temporarily managed with a urinary catheter that can maintain the patency. যদি কোনো কারণে এটা 1 সপ্তাহ পরে তোমার খুলে আসে বা যে কোনো প্রবলেম 1 সপ্তাহ পরে হয়, সেক্ষেত্রে তোমার মোটামুটি ব্যালেন্স করা যায়। কারণ এটা ওই যেই ফুটাটা হয়, এটা ফুটাটা ম্যাচিউর হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ এখানে। টিউব ঠিকই আছে, টিউবের প্রবলেম না, টিউবের থেকে বেশি ইয়েটা হলো যেই ফুটাটা করা হয়েছিল টিউবটা ঢোকানোর জন্য, ওই জায়গাটা ম্যাচিউর হয়ে যায় 1 সপ্তাহ পরে। তখন চাইলে আমাদের ওই কি বলে ইউরিনারি ক্যাথেটার ইনসার্ট করে ওই কাজটা চালানো যায়। টিপলস ফ্লাশিং, পিক টিউব আমরা কিভাবে ফ্লাশ করতে পারি? 30 ml ওয়াটার বিফোর অ্যান্ড আফটার দ্য মেডিসিন অ্যাডমিনিস্ট্রেশন, 5 ml ইন বিটুইন ইচ মেডিসিন। ইয়েস, আমরা যখন মেডিসিন দিব তখন একটু দিয়ে, মানে টোটাল 30 ml ব্যবহার করব। মেডিসিন দেওয়ার ক্ষেত্রে টোটাল 30 ml ব্যবহার করব, এবং একটু মেডিসিন দিয়ে 5 ml দিয়ে পুশ করে দিব। আবার যদি একাধিক মেডিসিন থাকে তাহলে 5 ml পানি, মানে 5 ml ওয়াটার দিয়ে 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 আমরা ফ্লাশ করব। হ্যাঁ, কারণ ফ্লাশ না করলে কি হবে, টিউবের ভিতরে যদি মেডিসিন লেগে থাকে তাহলে পরিমাণ মতো মেডিসিন তো গেল না। এটাই হলো মেইন বিষয়। হ্যাঁ, এনজি টিউবের মতো। হ্যাঁ, কাইন্ড অফ এনজি টিউবের মতো, খালি এটা নাক দিয়ে ঢুকায় নাকি। এবার আসলে অ্যাসেস ফর রেসিডুয়াল ভলিউম বিফোর ইচ ফিডিং এ ভেরি ইম্পর্টেন্ট। যদি আমাদের বাংলাদেশে করে কিনা আমি জানি না, আমার মনে নেই, আমি দেখি নাই, এই জন্য আমরা বলবো। অ্যাসেস ফর রেসিডুয়াল গ্যাস্ট্রিক ভলিউম বিফোর ইচ ফিডিং, মানে নেক্সট খাবার দেওয়ার আগে স্টোমাকে কি পরিমাণ খাবার আছে এটা চেক করা। হোল্ড ইফ দ্য রেসিডুয়াল ভলিউম মোর দ্যান 400 ml। ইয়েস, আমরা খাবার দেওয়ার আগে পেশেন্টের স্টোমাকে কতটুকু খাবার আছে সেটা আমরা আগে যাচাই করব। এটা যদি 400 ml এর বেশি থাকে তাহলে নেক্সট ডোজ হোল্ড করে রাখতে হবে এবং ডক্টরকে ইনফর্ম করতে হবে। আচ্ছা, যেই খাবারটা আমরা আমরা কিভাবে মাপবো তাহলে 400 ml? ওই নেগেটিভ প্রেসার দিয়ে অ্যাসপিরেট করে বের করে নিয়ে আসবে স্টোমাক থেকে কি পরিমাণ খাবার আছে, এটা মাপবো। মাপার পরে যে এই খাবারটা আবার ওই পাইপ দিয়ে দিয়ে দিব, এটাই হলো মানে ইনস্টিল দ্য অ্যাসপিরেট ব্যাক ইনটু দি স্টোমাক। এবং এটাকে ডক্টরকে ইনফর্ম করতে হবে যদি 400 ml এর বেশি থাকে। মানে কি অ্যাবজর্ব হচ্ছে না, পেশেন্টের তোমার অ্যাবজর্ব হচ্ছে না। আরেকটা কারণ হলো, দেখো এই খাবারটা কেন আমরা আবার ব্যাক করে পেশেন্টকেই দিয়ে দেই, কারণ এই যে খাবারটা স্টোমাক থেকে আমরা অ্যাসপিরেট করে বের করে নিই সেটাতে কিন্তু পটাশিয়াম থাকে। এটা যদি আমরা বের করে ফেলে দেই তাহলে পেশেন্ট কিন্তু পটাশিয়ামের আবার ঘাটতি পড়বে, হাইপোক্যালেমে টার্ন করবে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাবে সোজা কথা, ঠিক আছে, ইনক্লুডিং অ্যাসিড বেস ব্যালেন্সও হারাবে। এই জন্য এলিভেট হেড অফ পেট 30 to 45 degree during and after during and for 30 minutes after the feeding, এটা আমরা জানি অ্যাসপিরেশনের কারণে। To administer medication via peg tube, only one medicine at a time. Yes, মেডিসিন দিতে হলে একবারে একটাই দিতে হবে, নট সবগুলা। যদি আমাদের আমাদের দেশে মনে হয় সবগুলা এরকম করে না, সবগুলো একসাথে ভেঙে একসাথে দিয়ে দেয়, এরকমই তো করি না? একসাথে গুঁড়ো করে দিয়ে দিই। হ্যাঁ, আমিও আছি এর ভিতরে।
এই জন্য আমি জানি এটা। কিন্তু এসআর মানে সাস্টেইন রিলিজ, এক্সটেন্ড রিলিজ এগুলা কিন্তু দেওয়া যাবে না, মাথায় রাখতে হবে। হ্যাঁ, বলছিলাম কোথায় জানি। Entry coated drugs or drugs labeled as SR, ER should not be crushed and given via GT. Very important. এটার অন্য কোনো প্রিপারেশন দিতে হবে। এক্সটেন্ডেড ER, SR এগুলো দেওয়া যাবে না। এবং আরেকটা জিনিস না বললেই নয়, টিপিএন মানে ওই যে টিপিএন যেটা মানে টিপিএন টিপিএনও টোটাল পেনিট্রেশন। হ্যাঁ তোমার আচ্ছা, এটা একটা কুইজ আকারে জিজ্ঞাসা করি যে টিপিএনটা বেশি বেনিফিশিয়াল নাকি তোমার পেক টিউবের আই মিন গ্যাস্ট্রোস্টমি টিউবটা বেশি বেনিফিশিয়াল, বলো তো পেশেন্টের জন্য? বলতে পারবা? না জানলেও বলে দিই, পেক টিউবের যে খাবারটা এটা বেশি গুরুত্বপূর্ণ, মানে এটা বেশি কাজে দেয় পেশেন্টের, আই মিন এটার গুরুত্ব বেশি। কেন? এটা কিন্তু আমাদের স্টোমাক যে ইন্টিগ্রিটি, স্টোমাকে HCl প্রোডাকশন হয়, তারপরে ইলেকট্রোলাইটের একটা বিষয় আছে, এগুলা তোমার মেনটেন করে এবং এবং আলসার একটা প্রিভেন্ট করে। আলসার, স্ট্রেস আলসার থাকে না, এই যে একটা মানুষের সুস্থ হইলে একটা স্ট্রেসফুল ইভেন্ট, এর ফলে আলসার হয়, এই স্ট্রেসফুল আলসারও প্রিভেন্ট করতে পারে এই পেক টিউবের মানে খাবারে মানে ইয়েটাতে মানে খাবার দিলে। বুঝছো? দেখি এখানে আছে কিনা আর কোনো কিছু বলার মতো। ও আছে তো, এই যে এন্ট্রাল ফিডিং সুপেরিয়র টু টিপিএন, ইয়েস, যেটা বললাম মাত্র, যে টিপিএন থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হলো মানে এই পেক টিউবে খাবার দেওয়াটা। ইট মেনটেন্স গাট ইন্টিগ্রিটি টু প্রিভেন্ট স্ট্রেস আলসারস। এই যে আমরা এই স্লাইডটার কথাই বলছিলাম, এটা আছে এই যে এসআর, তারপর এক্সএল, ইআর, সিআর, টিআর এগুলা কখনোই ক্রাশ করা যাবে না, কখনোই না। যদি এরকম কখনো দিয়ে দেয়, সিআর মিন কন্ট্রোল রিলিজ, টিআর মিনস টাইম রিলিজ, এগুলা এটা কখনোই ক্রাশ করা যাবে না, ভাঙা যাবে না, যেভাবে আছে সেভাবেই দিবে। এটা যদি দিয়ে দেয় তাহলে অবশ্যই ডক্টর ইনফর্ম করতে হবে, এটা দেওয়া যাবে না। ঠিক আছে, এবার আসি হলো বেশি পড়াচ্ছি নাকি? ভাইয়া আজকে আর পরে